Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান ধরওয়াল্ডের সাথেই থাকুন, দেশ ও দেশের বাইরে যেখান থেকে। আফনান ধরওয়াল্ডের আজকের শনি রাতের ৬৬তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা 3টি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnanthehorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আজকের এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। ওনার নাম সুমন। উনি বর্তমানে কাতারে রয়েছেন। ওনার দেশের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার লালমাইয়ে। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার চাচাতো ভাইয়ের সাথে ঘটেছে। মূলত ঘটনাটি শুরু হয় 2001 বা 2 সাল থেকে। ওনার চাচাতো ভাইয়ের বয়স তখন 22 কি 23 বছর। এক রাতে ওনার চাচা ঘুমিয়ে আছেন। পাশের ঘর থেকে ওনার চাচাতো ভাই, যার নাম হচ্ছে আবুল কাশেম, সে এক ধরনের শব্দ করছে। তখন ওনার চাচা বলে উঠছেন, এই কাশেম, এই কাশেম, কি হয়েছে তোর, কি হয়েছে? তো এ কথা বলতে বলতে উনি তার ঘরে গিয়েছেন। ঘরে যাবার পরে উনি দেখছেন যে কাশেম ভাই উনি গোংড়াচ্ছেন, শরীরটা মোচড়াচ্ছেন। যখন তার শরীরে চাচা হাত দিয়েছেন, তখন এই কাশেম ভাই জেগে যান। তখন চাচা জিজ্ঞেস করেন, কিরে কাশেম, তুই এমন করছিলি কেন? তখন কাশেম ভাই বলেন, কই না তো, আমার তো কিছু হয়নি। তো এই তো গেল একদিনের ঘটনা। পরের দিন একই রকম ঘটনা ঘটে। যখন তাকে ডাক দেওয়া হয়, শরীরে টাচ করা হয়, তার ঘুম ভেঙে যায়। তখন এই কাশেম ভাই বলেন যে না তো, আমার কিছু হয়নি। এভাবে 7 কি 8 দিন পার হয়ে যায়, প্রতি রাতেই একই ঘটনা ঘটে। তখন চাচা চিন্তা করেন যে নিশ্চয়ই কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে। তখন চিন্তা করলেন যে ভালো একজন কবিরাজের কাছে যাই। তো ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একজন কবিরাজের বাড়ি ছিল। সে মোটামুটি ভালো কবিরাজ। উনি কাজকর্ম শেষ করে রাত 10:30 কি 11টার দিকে ওই কবিরাজের বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো উনি যেই পথ দিয়ে যাবেন, ওই পথ দিয়ে ওই কবিরাজের বাড়িতে যেতে প্রায় 40-45 মিনিটের মতো সময় লাগবে। তো উনি যখন বের হয়েছেন, যেহেতু গ্রামের রাস্তা, ওই সময় লোকজন রাস্তায় কমই থাকবে, এটাই স্বাভাবিক। তো উনি একা হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে পরিচিত একজনের সাথে দেখা হয়ে যায়। তো উনি জিজ্ঞেস করেন, কিরে কোথায় যাচ্ছিস? মানে তারই বন্ধু বান্ধব আর কি, তার বয়সী। উনি বলেন যে আমার তো ছেলে ঘুমের ভিতরে এরকম করে, এরকম টানা 7-8 দিন করছে, তাই একজন কবিরাজের কাছে যাচ্ছি। এ কথা বলতে বলতে তখন ওই লোকটা বলে ওঠে, আরে যাবি যাবি, ঠিক আছে, আয় একটু সিগারেট খেয়ে নিক। এই দুইজনেরই কিন্তু আবার সিগারেট খাওয়ার বদভ্যাস ছিল। দুজন মিলে সিগারেট ধরিয়েছেন, গল্পগুজব করছেন। গল্প করতে করতে হয় কি, উনি যে তার ছেলের জন্য কবিরাজের কাছে যাবেন, এই বিষয়টাই ভুলে গেছেন। একটা পর্যায়ে ওই লোকটা বলে যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই কোথায় যেন যেতে চাচ্ছিলি, যা। তখন ওনার মনে পড়ে, আরে আমি তো আমার ছেলের জন্য কবিরাজের কাছে যাওয়ার জন্য বাসা থেকে বাইরে বের হয়েছি। তখন মনে পড়ে, অথচ এতক্ষণের মধ্যে একটা সিগারেট খেয়েছেন তা না, কয়েকটা সিগারেট দুজন মিলে শেষ করে ফেলেছেন। একটা শেষ হয়েছে, আরেকটা ধরিয়েছেন। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। উনি এই বিষয়টা একদমই ভুলে গেলেন। এমন এমন বিষয় নিয়ে ওনারা দুজন আলোচনা করছেন যেগুলো আসলে গুরুত্বহীন, এমনি গল্প আর কি। ওনার তো মনে পড়ে যায় যে ওহো, দেরি হয়ে গেল, যেতে হবে, রাত হয়ে গেছে অনেক। উনি আবার কবিরাজের বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে আসেন। ওখানে একটা ছোট্ট পুলের মতো বা ব্রিজের মতো ছিল। যখন উনি ওই ব্রিজের উপরে উঠেছেন মাত্র, উনি দেখেন ব্রিজের ওপাশ থেকে 4 জন লোক হেঁটে হেঁটে আসছে, যাদের আকার আকৃতি স্বাভাবিক। ওই 4 জন লোক যখন কাছাকাছি চলে আসে,
তো ওই সময় চাঁদের আলো যেরকম ছিল তাতে কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছিল, তারা কেমন দেখতে, তাদের গড়ন কেমন, চেহারা বোঝা যাচ্ছিল আর কি মোটামুটি। তখন হয় কি, এই চারজন বলে ওঠে, কি মিয়া কই যাও? এই চারজনকে কিন্তু উনি আগে কখনো দেখেননি। হঠাৎ করে এভাবে কেউ তাকে সম্বোধন করে বলছে, কি মিয়া কই যাও, একটা বয়স্ক লোক। উনি বেশ বিব্রত হন। তো উনি বলেন যে, আমি কোথায় যাই তা দিয়ে তোমাদের দরকার কি? তোমাদের তো চিনলাম না, তোমাদের বাড়ি কোথায়? চাচা মনে করেছেন এরা আবার চোর ডাকাত কি না, আক্রমণ করার জন্য এসেছে। তখন ওই লোকগুলো বলে, আগে বলো কোথায় যাও। তখন চাচা বিরক্ত হয়ে বলেন যে, আমার ছেলের কিছু সমস্যা হয়েছে, আমি কবিরাজের কাছে যাচ্ছি। তখন এই চারজনের মধ্যে একজন বলে ওঠে, না তুমি কোথাও যেতে পারবে না, সোজা উল্টা দিকে ঘুরে বাড়ি চলে যাও। চাচা বলেন যে, আমি কোথায় যাব না না যাব সেটা কি তোমাদের কাছ থেকে শুনে যাব নাকি? আমি আমার ছেলের সমস্যা সমাধানের জন্য কবিরাজের কাছে যাব, তোমরা বাধা দেবার কে? আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও, আর তোমরা যেদিকে যাচ্ছিলে সেদিকে যাও। এক কথায় দুই কথায় হাতাহাতি শুরু হয়ে যায়। এই লোকগুলো কি করে, এই চাচাকে ধাক্কা দিয়ে ওই পুলের উপর থেকে নিচে ফেলে দেয়। নিচে অবশ্য শক্ত মাটি ছিল না, কাদা মাটি ছিল, পানি ছিল না অবশ্য, মানে কাদামাটি হয়ে আছে। তখন কি হয়, চারজনই ব্রিজের উপর থেকে অর্থাৎ ওই পুলের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে। নিচে পড়ার পর দুজন কি করেছে, চাচার পা চেপে ধরেছে, অন্য দুজন চাচার মাথাটা চেপে ধরে কাদার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কাদাটা এমন ছিল যে একদম যে থকথকে কাদা বিষয়টা এরকম না, মানে মাটি শক্তও না নরমও না। চাচা অবশ্য ওই পুল থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন, তবে ব্যথাটা অতটা তীব্র ছিল না। এদিকে তার মাথাটা চেপে ধরে কাদার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওই পুলের কাছাকাছি ওনার ভাতিজির বাড়ি ছিল। চাচা তো চিৎকার করে উঠেছেন যে, কে কোথায় আসো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। ওনার এই চিৎকার ভাতিজি শুনেছে। শোনার পর গলা তো চিড়ে ফেলেছে যে, আরে এ তো আমার চাচার কণ্ঠ। তখন ভাতিজি চিৎকার চেঁচামেচি করছে যে, আমার চাচারে মেরে ফেললো ওই পুলের ওখান থেকে শব্দ আসছে। তখন তো বাড়ির সবাই, পুরুষ মহিলা বাচ্চা যারা ছিল সবাই হাতের কাছে যে যেটা পেয়েছে সেটা নিয়ে বের হয়েছে। মাত্র 2 মিনিটও লাগে নাই, মানে এত অল্প সময়ের মধ্যে ওনারা ওই ব্রিজের কাছে চলে আসছেন। এর মধ্যে লোকজন যে বের হয়ে যাচ্ছে এটা তো ওই চারটা অবয়ব বুঝতে পেরেছে। তারা কিন্তু কোনো কথা বলেনি যে আজকের মতো ছেড়ে দিলাম, বেঁচে গেলি, এরকম কিছু বলেনি। তারা মনে হলো দ্রুত ওখান থেকে কোথায় যেন হারিয়ে গেল। কোন দিকে গেল এটাও চাচা বুঝতে পারেননি। তো সবাই মিলে যখন ওখানে চলে আসে, ওখান থেকে চাচাকে তোলেন, তুলে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর চাচা ভালো করে কথা বলতে পারছিলেন না, কেননা ওনার গালের মধ্যেও কাদা ঢুকে গিয়েছিল। উনি ভালো করে পানি দিয়ে কুলি করেন, হাত মুখ ধোন, তারপরে উনি বলেন যে, এই ঘটনা চিনলাম না, এরা কোত্থেকে এলো আর আমাকে এইভাবে কেন হুমকি দিল। উনি মোটামুটি 2 দিন পর দিনের বেলাতেই ওই কবিরাজের কাছে যান যেখানে উনি যেতে চেয়েছিলেন। কবিরাজের কাছে যখন সব কথা খুলে বলেন, কবিরাজ বললেন যে, বুঝতে পেরেছি ঘটনাটা কি, আপনার ছেলেকে একটা পরীতে ধরেছে, আর এই পরীর 4টা ভাই রয়েছে। সমাধান কি? তখন কবিরাজ বলে দিলেন, আপনি আপনার ছেলেকে দ্রুত বিয়ে দিয়ে দেন। যেহেতু ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছিল, আর ছেলেকে যে উপার্জন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না, চাচার যা অবস্থা ছিল তাতে কোনো সমস্যা হতো না। আর ছেলে যে একদম বেকার বসে থাকতো তাও না, সেও তার বাবার কাজে সহযোগিতা করত। ছেলেকে কয়েকদিনের মধ্যেই বিয়ে দিয়ে দিলেন। তবে বিয়ে দেওয়ার সময় খুব বড় ধরনের কোনো জটিলতা হয়েছে বিষয়টা এরকম না, মানে খুবই দ্রুত বিয়ে দিয়ে দিয়েছিলেন আর কি, পরিচিত জনদের মধ্যেই। বিয়ে দেবার 2 কি 3 দিন পর এক রাতের বেলা এই কাশেম ভাইয়ের ওয়াইফ বাইরে থেকে বলছে, এই আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি একটু বাইরে বের হও। তো কাশেম ভাই উনি তাকিয়ে দেখলেন যে বিছানায় ওনার স্ত্রী নেই, তার মানে সত্যি বাইরে বের হয়েছে, দরজাও খোলা। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, আগে ডাক দিল না, বাইরে যাওয়ার পর ডাকাডাকি করছে, ঘটনাটা কি। উনি বাইরে বের হলেন। বাইরে বের হয়ে দেখলেন সত্যি ওনার স্ত্রী উঠোনে দাঁড়িয়ে আছেন তার অপেক্ষায়। তখন কাশেম ভাই বললেন যে, ঠিক আছে তুমি যাও, আমি তো আছি, দেখছি, যাও, কোনো সমস্যা নাই, ভয় নেই। তো কাশেম ভাই কিন্তু উঠোনের একটা পাশে দাঁড়িয়ে আছেন, আর ওনার স্ত্রী
ওয়াশরুমের দিকে যাচ্ছেন, যেহেতু ওনাদের গ্রামের বাড়ি, ওয়াশরুমটা বাইরে। উনি খেয়াল করলেন যে ওনার স্ত্রী ওয়াশরুমের কাছে গিয়ে ওই ওয়াশরুমের কাছে একটা গাছ ছিল, এক লাফে গাছে উঠে গেছে। ওঠার পর এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল লাফালাফি করছে, ঠিক বানর যেভাবে এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে লাফিয়ে যায় ওইভাবে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে আরে এটা কি, এটা তো আমার স্ত্রী না। তখন উনি সাহস করে বললেন, তুমি কেন আমার সাথে এমন করছো, আমার পিছে লাগছো কেন, কেন আমাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিচ্ছ না? তখন নাকি ওই অবয়বটা খুবই বিশ্রীভাবে হি হি করে হেসে দিয়ে বলে, তোকে আমার ভালো লাগে, তোকে তো আমি এত সহজে ছাড়বো না রে। কি ভেবেছিলি বিয়ে করবি তারপর আমি তোকে ছেড়ে দেব? হুম, তা তো হবে না, তোকে আমি এত সহজে ছাড়বো না। এটা বলার পর অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। উনি চিন্তা করলেন যে উনি তো দেখেছিলেন বিছানায় ওনার স্ত্রী নেই, তাহলে কি ওনার স্ত্রীকে সশরীরে তার শরীরের মধ্যে ঢুকে কি নিয়ে গেল নাকি? উনি দৌড়ে ঘরের ভেতরে গেলেন, দেখলেন যে ওনার স্ত্রী ঠিকই ঘুমাচ্ছে। ওই রাতে উনি আর কিছু বলেননি। এরপর ওনার বাবার সাথে বিষয়টা শেয়ার করেন যে গত রাতে এই ঘটনা ঘটেছে। ওনার বাবা সাথে সাথে সেই কবিরাজের বাড়িতে যান, তার সাথে গিয়ে কথা বলেন। তখন কবিরাজ বেশ কিছু তদবির দিয়ে দেন, কিছু আমল দিয়ে দেন, সেগুলো সবসময় করতে বলেন। আর বলেন যে এদেরকে আসলে সরাসরি বন্দি করা সম্ভব হবে না, এরকম ক্ষমতা ওনার নেই, আর বন্দি করতে গেলেও ঝামেলা আছে। তখন উনি যেই তদবিরগুলো দিয়েছিলেন সেই অনুযায়ী আমল করতে থাকেন। এই যে 2001 বা 2 সাল থেকে ঘটনা শুরু হয়েছে, কাশেম ভাইয়ের তো বৈবাহিক জীবন অনেক দিন হয়ে গেছে, এখনও নাকি কাশেম ভাই মাঝে মাঝেই ওই অবয়বটাকে দেখতে পান। এখনও ঘুমের মধ্যে মাঝে মাঝে সমস্যা করার চেষ্টা করে। ওই জিনিসটা এখনও ওনার সাথে রয়েই গেছে, পরিপূর্ণভাবে যায়নি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই সুমনকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। উনি জানিয়েছেন যে ওনার জানা আরও বেশ কিছু ঘটনা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাবেন, আমরাও অপেক্ষায় থাকব। প্রিয় লিসেনার্স, যারা প্রবাস জীবনে রয়েছেন, আমরা জানি যে আপনারা অনেক ব্যস্ত থাকেন। সারাদিন হাড় ভাঙা খাটুনি করার পর যখন আপনারা আপনাদের রুমে ঢোকেন তখন কিন্তু অনেক ক্লান্ত থাকেন। পরিবারকে একটু সময় দিতে হয়, আপনারা অনেকেই পরিবারের সাথে কথা বলেন। এর ভেতর দিয়েও যে আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে আমাদেরকে পাঠান, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আপনাদের সহযোগিতা না থাকলে আমরা হয়তোবা এতটুকু পথ আগাতে পারতাম না। আপনাদের কষ্টার্জিত অর্থ রেমিটেন্স হিসাবে আমাদের বাংলাদেশে এসে আমাদের অর্থনীতির চাকা হচ্ছে সমৃদ্ধ। আর আমাদের এই জনশক্তি বিদেশে যাচ্ছে, তারাও নিজেদের উপার্জনের একটা পথ তৈরি করেছেন। এটাও আমাদের বেকারত্ব যে লাঘব হচ্ছে, এটা আমরা চিন্তা করি, তবে আমরা এটাও স্বপ্ন দেখি যে একটা সময় আমাদের দেশের লোকজন এইভাবে কাজ করার জন্য আর বাইরে যাবে না। অদূর ভবিষ্যতে আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, হয়তোবা বাইরের দেশের লোকজন আমাদের দেশে যেন কাজ করতে আসতে পারে। সেই পরিবেশ পরিস্থিতি আমাদেরকেই তৈরি করতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সম্মিলিতভাবে ইনশাল্লাহ আমরা সেই চেষ্টাটা অবশ্যই করব, যে যার জায়গা থেকে। যারা রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছেন তারা জানেন বিদেশে কতটা কষ্ট করতে হয়। এই যে পরিবার পরিজন ছেড়ে দীর্ঘদিন প্রবাস জীবনে থাকা, সন্তানের মুখ দেখতে না পাওয়া, সামনাসামনিভাবে যতই ভিডিও কলে আমরা দেখি না কেন, সামনাসামনি দেখা, সন্তানকে ছুঁয়ে দেখা, সন্তানকে কোলে নেয়া, সন্তানদের সাথে খুনসুটি করা, এই জিনিসটার যে আনন্দ, এটা কি আসলে ভিডিও কলে পাওয়া যায়? নিশ্চয়ই না। তবুও ওনারা উপার্জনের জন্য, একটু ভালো রাখার জন্য পরিবারকে এত কষ্ট করছেন, এর ভেতর দিয়ে আবার আমাদেরকেও ঘটনা পাঠাচ্ছেন। তাই আপনারাও আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পরিবারের একজন সদস্য। সবসময় আপনাদের জন্য শুভকামনা আমরা আগেও করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। আর এভাবে আপনারা আমাদেরকে সবসময় ঘটনা পাঠাতে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের শনি রাতের ৬৬তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতে ৬৬তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ ইমতাজ হোসেন। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের চূড়ামনকাটি বাজার এলাকায়। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। সময় ২০২০। উনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, তাই এই ধরনের কাজের জন্য বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হয়। আর ওনার কাজের জন্য দুজন সহযোগী ওই সময় ছিল, একজনের নাম আশরাফুল আর একজনের নাম জুবায়ের। এই তিনজন একটি বাইসাইকেলে আসা যাওয়া করতেন। জুবায়ের সামনের দিকে বসতো, আশরাফুল অধিকাংশ সময় সাইকেল চালাতো, আর এই ইমতাজ ভাই উনি পেছনে বসতেন। ওনাদের কাজের জন্য যেই যন্ত্রপাতিগুলো লাগে এগুলো একটা বক্সের মধ্যে ঢুকানো থাকতো। এই বক্সটা হাতে নিয়ে উনি বসতেন সাইকেলের পেছনের দিকে। কখনো কখনো উনিও চালাতেন, মানে যখন যেটা সুবিধা হয় আর কি। তো ওনারা কাজে গিয়েছিলেন পার্শ্ববর্তী একটি গ্রামে, সেই গ্রামের নাম হচ্ছে ডাকাতিয়া। এই ডাকাতিয়া গ্রামে কাজে গিয়েছেন। যখন বিকেল হয়ে গেছে, ওই দিনের মতো কাজ শেষ করেন, কাজ আরও বাকি ছিল, পরের দিন এসে আবার কাজ করতে হবে। ওনারা ওখান থেকে বেরিয়ে পড়েন। ইচ্ছা ছিল যে সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছাবেন, কিন্তু বের হতে একটু দেরি হয়ে গেছে, তাই শর্টকাট পথ ধরেছেন। ডাকাতিয়া গ্রাম থেকে ওনারা যে পথ দিয়ে যাবেন, বিশেষ করে শর্টকাট ওয়ে যেটা ধরেছেন আর কি, বিজয়নগর নামে একটা জায়গা পড়ে। এই বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন সাইড দিয়ে একটা কাঁচা রাস্তা রয়েছে। এই কাঁচা রাস্তা দিয়ে যদি যাওয়া যায় তখন এই চূড়ামনকাটি বাজার পড়ে। যেহেতু এটা শর্টকাট রাস্তা, সময়ও নাই, সন্ধ্যা লেগে গেছে, ইতিমধ্যে মাগরিবের আজানও হয়ে গেছে, তখন ওনারা এই পথ দিয়ে আসছেন। যখন এই বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে যে রাস্তায় এসেছেন, তখন দেখতে পেলেন যে কাছাকাছি থাকা একটা বিশাল বড় জাম গাছের নিচে একজন বয়স্ক ভদ্রলোক মাগরিবের নামাজ পড়ছেন। চারদিকে কিন্তু তখনও মোটামুটি ভালোই আলো ছিল, এই জন্য বোঝা যাচ্ছিল আর কি। তবে ওনারা বুঝতে পেরেছিলেন যে অল্প সময়ের মধ্যেই চারদিকে অন্ধকার নেমে আসবে, যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, নামাজও সবাই পড়া শুরু করে দিয়েছে। ওনারা ওই পথ দিয়ে আগাতে থাকলেন। যেহেতু এই ইমতাজ ভাই পেছনে বসা ছিলেন, উনি তো ওনার মতো করে বসে আছেন, সাইকেল চলছে কাঁচা রাস্তা দিয়ে। হঠাৎ করে ইমতাজ ভাইয়ের কাছে মনে হলো ওনার ঘাড়ে কে যেন সজোরে কোনো ডাল বা কঞ্চি দিয়ে আঘাত করেছে। এত জোরে লেগেছে, উনি প্রচণ্ড ব্যথা পান, উফ করে ওঠেন, আর এক হাত দিয়ে ঘাট ডলতে ডলতে পেছন দিকে তাকিয়েছেন যে কিসে লাগলো। পেছন দিকে তাকিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। একটা বাঁশের কঞ্চির উপরে একটা অবয়ব বসে আছে। অবয়বটা দেখতে অনেকটা সান্তা ক্লজের মতো। ক্রিসমাস ডেতে আমরা এই ধরনের ক্যারেক্টারগুলো দেখতে পাই, যে সান্তা ক্লজ অনেকের জন্য গিফট নিয়ে আসছে। এক ধরনের আলখেল্লা পরা, সাদা দাড়ি, মাথায় অদ্ভুত টাইপের একটা টুপি, মনে হচ্ছে ওই রকমই কিছু একটা। তবে এটার মুখমণ্ডলটা ছিল খুবই সাদা, চোখ, নাক, মুখ খুব একটা বোঝা যাচ্ছিল না, তবে লম্বা লম্বা সাদা দাড়ি বোঝা যাচ্ছিল। আর এটা ছিল বেশ বেটে আকৃতির। এই জিনিসটা বসে আছে কঞ্চির উপরে। উনি এই জিনিসটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান যে আরে এইটা কি, এটা কোত্থেকে এলো। এই চিন্তা করতে করতে আবার তাকিয়ে দেখেন যে না, ওইটা নাই। তখন তো সাইকেল সামনের দিকে আরেকটু এগিয়ে গেছে। কিছুক্ষণ পরেই আর একটা জিনিস দেখতে পান। তখন অবশ্য সাইকেলটা ভৈরব নদীর পাশ দিয়ে চলছে। ওখানে আর একটা বাঁশঝাড়ের মতো জায়গা রয়েছে, ওইখানে সাইকেলটা চলে আসে। তখন কিন্তু আলো প্রায় একদমই কমে এসেছে, হালকা হালকা একটু আলো তখনও আছে। ওই সময়ে উনি দেখতে পান একটা বাঁশঝাড়ের ভেতরে কঞ্চির উপরে এবার দুইটা অবয়ব বসে আছে। ওই যে পূর্বে যেই অবয়বটা দেখেছিলেন একই রকমের অবয়ব, মনে হচ্ছে একটা আরেকটার কপি। বসে বসে মনে হচ্ছে শুধু এই ইমতাজ ভাইকে দেখছে। তখন ইমতাজ ভাই এই যে আশরাফুল, জুবায়ের, এই দুজনকে বলেন এই দেখ তো সামনে ওটা কি দেখা যায় বাঁশঝাড়ের ভেতরে। ওনারা তাকিয়ে বলেন কই, আমরা তো কিছু দেখি না। তখন ইমতাজ ভাই বুঝতে পারলেন উনি একাই দেখছেন, এরা দুজন দেখতে পাচ্ছে না। ওই পথটা ওনারা আগানোর পর পেছন দিকে আবার তাকালে এই অবয়বটাকে ইমতাজ ভাই দেখতে পাননি। ওনারা চলে আসেন বাড়ির কাছাকাছি। এরপর ইমতাজ ভাই উনি ওনার বাড়িতে চলে আসেন। আসার পর গোসল করেছেন, হালকা কিছু খাবার খেয়েছেন।
এরপর উনি চিন্তা করলেন যে ওনাদের গ্রামের খুব কাছাকাছি উত্তরপাড়া নামে একটা জায়গা আছে, সেখানে ওয়াজ মাহফিল হবে, ওখানে যাবেন। তো ওখানে গিয়েছেন, ওনার পরিচিত বেশ কয়েকজনের সাথে দেখাও হয়, নাজমুল নামে একজনের সাথে দেখা হয়, সে অন্য জায়গায় চাকরি করতে বেড়াতে এসেছে, গল্পগুজব হলো। ওয়াজ মাহফিলে দেখা যাচ্ছে যে ভাজা পোড়ার অনেক দোকান বসে, সেখান থেকে উনি ভাজা পোড়াও খেলেন। ওয়াজ মাহফিল তো বেশ রাতে শেষ হবে, এত রাত পর্যন্ত থাকাটা ওনার জন্য আসলে কঠিন ছিল, কেননা সকালবেলা ওনাকে আবার কাজে যেতে হবে, সারাদিন অনেক পরিশ্রম করেছেন, ঘুমও আসছে। মোটামুটি রাত 10টা পর্যন্ত ওয়াজ মাহফিলে উনি ছিলেন, ওয়াজ শুনেছেন। ওয়াজের প্রতি আবার ওনার বেশ ভালো একটা আগ্রহ। ওনার মোবাইল ফোনেও কিন্তু বাংলাদেশের খ্যাতিমান কিছু ব্যক্তির ওয়াজগুলো ডাউনলোড করা ছিল। রাতের বেলা ঘুমানোর সময়ও উনি শোনেন, আবার ইলেকট্রিক কাজ করার সময়ও এটা চালিয়ে দিয়ে শুনতে থাকেন, অবসর সময়ও শোনেন। এটা শোনা ওনার একটা নেশাই বলতে হবে। উনি ওখান থেকে রাত 10টার দিকে ঠিকঠাক মতো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার সময় আর কোনো সমস্যা হয়নি, উনি ঘুমিয়ে গেছেন। রাত আনুমানিক 3টার কাছাকাছি হবে হয়তো। হঠাৎ করে ওনার কাছে মনে হয় ওনার শরীর আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, শরীরকে উনি নাড়াতে পারছেন না। ওই সময় ওনার চোখ খুলে যায়, তাকিয়ে দেখেন পায়ের কাছে সেই অবয়ব বসে আছে যেটাকে প্রথমবার উনি দেখেছিলেন, একটা অবয়ব। তবে এবারে কিন্তু অন্য একটা ব্যাপার রয়েছে। অবয়বের সব কিছু আগের মতো থাকলেও চেহারাটা খুবই খুবই কালো, কিন্তু প্রথমবার দেখেছিলেন চেহারাটাও সাদা। চোখ, নাক, মুখ এগুলো কিন্তু প্রথমবার বোঝা যাচ্ছিল না, এবারও বোঝা যাচ্ছে না, কেননা চেহারাটা এবার খুবই অন্ধকারচ্ছন্ন। কিন্তু দাড়ি যে সাদা এটা বোঝা যাচ্ছে। এটা দেখার পর উনি মারাত্মক ভয় পেতে শুরু করলেন। সময়টা শীতকাল হলেও দরদর করে ঘামছেন উনি, হাত পা নাড়াতে পারছেন না। ওই সময় ঘটে আর একটা ঘটনা। ওই অবয়বটা কি করে, সে পায়ের দিক থেকে এসে মাথার কাছে আসে, মাথার কাছ থেকে মোবাইল ফোনটা নেয়, মোবাইল ফোনটা অন করে। অন করার পর এই যে ওয়াজ মাহফিল যেগুলো ছিল ডাউনলোড করা, এর মধ্যে একটা ওয়াজ সে বের করেছে। বের করার পর মোবাইল ফোনের ভলিউমটা ফুল স্পিড দিয়েছে, দিয়ে এই এন্তাজ ভাইয়ের কানের উপর চেপে ধরেছে যে ওয়াজ শুনবি শোন, মানে এমন একটা অবস্থা। এরকম বেশ কিছুক্ষণ করেছে। এদিকে উনি তো নড়াচড়া করতে পারছেন না, কোনোভাবেই করতে পারছেন না। কতক্ষণ যে এভাবে চলেছে উনি নিজেও বলতে পারেন না। তবে একটা সময় মোবাইল ফোনটা বন্ধ করে দিয়ে ওই জিনিসটা আবার চলে যায়, ভ্যানিশ হয়ে যায়। এর পরে গিয়ে উনি ওনার শরীরকে নাড়াতে পেরেছিলেন। ওই রাতে তো আর কিছুই করা যাবে না, তখন কোথায় যাবেন, শীতের রাত। সকাল হলে উনি ওনার পরিচিত একজন হুজুরের কাছে যান, গিয়ে সব কথা খুলে বলেন। হুজুর বলেন যে সন্ধ্যার সময় তো ওই পথ দিয়ে আসছিলা, কোনো দুষ্টু জিন তোমার উপর নজর দিয়েছে, আবার তুমিও তাকিয়েছো, হয়তোবা ওরাও বুঝতে পারেনি যে তুমি তাদেরকে দেখে ফেলবে, দেখা দেখি হয়ে গেছে, এই জন্যই তোমার পিছু নিয়েছিল। আমি ঝাড়ফুঁক করে দিলাম, আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ওখান থেকে ঝাড়ফুঁক করে আসার পর ইন্তাজ ভাইয়ের সাথে আর তেমন কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইন্তাজুল হোসেন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের শনি রাতের 66তম এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনি রাতের 66তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শাহিন। ওনার বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলায়। ওনার বর্তমান বয়স 27 বছর। উনি একজন সিকিউরিটি গার্ড। উনি জানিয়েছেন যে ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। ওই সময় গাজীপুরে অবস্থিত বেশ বড় একটি গার্মেন্টস কারখানা কয়েক মাসের জন্য বন্ধ ছিল, কারণ ওখানে বেশ কিছু ইন্টারনাল ব্যাপার ছিল, যার কারণে কয়েক মাসের জন্য ওনারা বন্ধ রেখেছিলেন। এখন বন্ধ রাখলে অনেক জিনিস তো চুরি হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জন্য ওই সময় ওই কোম্পানি নিজস্ব কোনো সিকিউরিটি না নিয়ে, যেমন তাদের তো নিজস্ব কিছু সিকিউরিটি ম্যান ছিল বা সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে
না নিয়ে আরেকটি কোম্পানির সাথে ওনারা কথা বলেন। ওই কোম্পানি থেকে 15 থেকে 17 জনের একটা টিম তারা এখানে আসে নির্দিষ্ট কিছু দিনের জন্য এই সিকিউরিটি গার্ড হিসাবে দায়িত্ব পালনের জন্য। কথা ছিল যে যখন ফ্যাক্টরিটা ওপেন হবে বা গার্মেন্টসটা ওপেন হবে তখন ওনারা চলে যাবেন। এই অল্প কিছু দিনের জন্যই মূলত তাদেরকে পাঠানো হয়েছিল। ওনারা যখন আসেন প্রথমে বুঝিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে কিভাবে কোথায় কিভাবে টহল ওনারা দিবেন আর কি, কারা হেঁটে দেবেন, কারা একটা নির্দিষ্ট জায়গায় বসে দেবেন। তো সব কিছু ঠিকঠাকই ছিল প্রথম কয়েকদিন। তবে ওইখানে কয়েকটা ওয়াচ টাওয়ার ছিল, অনেক উঁচু না, মোটামুটি উঁচু আর কি। ওই ওয়াচ টাওয়ারের উপরে একজন পাহারা দিবেন, চতুর্দিকে 4টা ওয়াচ টাওয়ার আছে। ওই ওয়াচ টাওয়ারে তারা পাহারা দিবেন এরকম কথা ছিল। এরকম 4 জন করে পাহারা দিচ্ছিল না। যার রাতেবেলা ডিউটি পড়ে সারা রাত ওই ওয়াচ টাওয়ারেই বসে থাকেন। ইমার্জেন্সি দরকার হলে বা ওয়াশরুমে যাওয়ার দরকার হলে ওই সময়ের জন্য শুধু নিচে নামেন। এই যে শাহিন ভাই, ওনার ডিউটি পড়ে এক রাতে ওই ওয়াচ টাওয়ারে। তো উনি বসে আছেন, বসে থাকতে থাকতে একটু ঝিমুনি ভাব তো আসবেই। তখন রাত আনুমানিক 3:30 থেকে 4টার মতো হতে পারে। ওনারা বসে বসে কি করতেন, ওই মোবাইল ফোন চালাতেন, ফেসবুক বা ইউটিউব এগুলো চালাতেন আর কি, যাতে করে সময়টা কেটে যায়। যেহেতু ওখানে কোনো লোকজন ছিল না, সব কিছু বন্ধই ছিল। মাঝে মাঝে ওনারা বাঁশি বাজাতেন জোরে করে, যাতে করে আশেপাশে যদি কোনো চোর ডাকাত আসে তারা যেন ভয় পেয়ে চলে যায়। তো এরকম কিন্তু ওনারা করতেন। মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠতেন যে সাবধান, এরকম চিৎকার দিয়ে উঠতেন। তখন যাদের একটু ঘুম ঘুম ভাব থাকে, ঘুম ঘুম ভাবটাও কেটে যায়। তো ওনার একটু ঘুম ঘুম ভাব চলে আসে। হঠাৎ করে মনে হলো ধপ 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 আওয়াজ হচ্ছে। চিন্তা করেন কী ব্যাপার, এত জোরে আওয়াজ কোথায় হয়? মনে হলো এই ওয়াচ টাওয়ার থরথর করে কাঁপছে। উনি তো ধর্মর করে উঠছেন, কী ব্যাপার, ঘটনা কি, কী হলো, ভূমিকম্প শুরু হলো নাকি? তখন উনি দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। মনে হচ্ছে বিশাল দেহী একটা মানুষ, যার মাথা যে কোথায় গিয়ে শেষ হয়েছে এটা বোঝা যাচ্ছে না। এই জিনিসটা এই ফ্যাক্টরির পাশে যে দেয়ালের পাশে কিন্তু অন্য কোনো স্থাপনা নেই। এই পাশ দিয়ে হেঁটে হেঁটে এক পাশ থেকে আরেক পাশ চলে গেল। সে এক এক কদম ফেলছে, মনে হচ্ছে আধা কিলোমিটার পার হয়ে গেল, এমন একটা অবস্থা। সে যখন পার হচ্ছিল তার পায়ের নিচে কিন্তু দূরে থাকা বিল্ডিংও পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু ওই বিল্ডিংগুলো কিন্তু স্বাভাবিকই আছে। সে তার মতো করে হেঁটে চলে গেল। হঠাৎ করে জীবনে প্রথমবারের মতো এরকম একটা দৃশ্য দেখে উনি তো মারাত্মক ভয় পেয়ে যান। এদিকে উনি কি করেছেন, অন্য ওয়াচ টাওয়ারে ওনার যারা কলিগরা আছেন তাদেরকে ফোন দিয়েছেন। তাদেরকে ফোন দিয়ে বললেন এই ঘটনা, তারা কিছু দেখেছে কিনা। তখন তারা বলে না, তো তারা কিছু দেখেনি। তো ওই রাত ওভাবেই কেটে যায়। সকালবেলা উঠে উনি আবার ঘুমিয়েছেন, অন্যরা ডিউটি করেছে। এর পরেও দেখা গেল যে কয়েক রাত উনি ডিউটি করেছেন, তবে ওই কয়েক রাতে আর উনি কিছু দেখেননি। কারণ সবার কিন্তু একসাথে প্রতিদিনই ওয়াচ টাওয়ারে ডিউটি পড়তো না, এক একজনের এক এক জায়গায় পড়তো। কখনো দিনের বেলা ডিউটি পড়তো, কখনো রাতের বেলা ডিউটি পড়তো। তো ওনার এরকম 3-4 বার আরও ওয়াচ টাওয়ারে ডিউটি পড়ে, তবে উনি 3-4 বারের মধ্যে কিছু দেখেননি। এরপরে দেখা গেল যে সপ্তাহখানেক উনি দিনের বেলাতে ডিউটি করেছেন। এরপর আবার যখন রাতের বেলা ডিউটি করার জন্য ওনার ডিউটিটা ফিক্সড করা হয়, তখন এক রাতে পড়ল ওই ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে ডিউটি পড়লে ওনার মনের মধ্যে একটা আতঙ্কই কাজ করতো। একবার তো ভয়ের কিছু দেখেছেন। এবার হলো কি, রাত আনুমানিক 2টো কি 2:30টার দিকে। তখনও কিন্তু উনি ঘুমান নাই। উনি তখন ইউটিউবে কোনো একটা কিছু দেখছিলেন, নাটক বা কিছু একটা দেখছিলেন আর কি। হঠাৎ করে মনে হলো কিছু কিচিরমিচির আওয়াজ। চিন্তা করেন কী ব্যাপারে, কিচিরমিচির আওয়াজ আসে কোত্থেকে এত রাতের বেলা, একসাথে সব পাখি উড়ে যাচ্ছে কিনা। আবার মনে হচ্ছে যে অনেকগুলো মুরগি যদি একসাথে থাকে নিজেদের মধ্যে কিচিরমিচির করে যেরকম শব্দ হয় ওরকম মনে হচ্ছে শব্দটা নিচ থেকে আসছে। উনি যখন নিচের দিকে তাকিয়েছেন তখন দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। মনে হচ্ছে 1 ফুট উচ্চতার বামন আকৃতির কিছু মানুষ, এদের সংখ্যা হবে 25 থেকে 30 জন আনুমানিক। এরা লাইন ধরে হেঁটে যাচ্ছে এবং এরা নিজেদের মধ্যে কথা বলছে এরকম কিচিরমিচির শব্দ করে। কী যে বলছে এটা উনি বুঝতে পারছেন না। এরা লাইন ধরে মনে হলো ওই ফ্যাক্টরির দেয়ালের ওই পাশে যেই
রাস্তার মতো জায়গা রয়েছে, রাস্তাও ঠিক বলা যাবে না, মানে ওইখানে আসলে মানুষজন ওভাবে হেঁটে যেতে পারে না, ওই দিক দিয়ে তারা দিব্যি হেঁটে চলে যাচ্ছে এবং নিজেদের মধ্যে এরকম কিচিরমিচির করে কথা বলছে। কি কথা বলছে এটা তো উনি বুঝতে পারলেন না। এই দৃশ্য দেখে উনি খুব একটা ভয় পাননি, তবে বেশ অবাক হয়েছেন যে বামন আকৃতি জিন একসাথে এতগুলো লাইন ধরে হেঁটে চলে গেল। ওই রাতে ওনার খুব একটা ভয় লাগেনি, উনি স্বাভাবিকভাবে ডিউটি করেছেন। এর পরের রাত্রে আবারও ওনার ওয়াচ টাওয়ারে ডিউটি পড়ে, ওই একই ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার কিন্তু 4টা ছিল, কিন্তু ওনার ওই একই ওয়াচ টাওয়ারে বারবার ডিউটি পড়ে। উনি যখন ডিউটি করছেন তখন ভোর হবে হবে ভাব, মানে ফজরের আজান দেয়নি আর কি, মানে ফজরের আজান দেবে দেবে ভাবে এমন একটা সময় হঠাৎ করে উনি দেখতে পান যে বেশ লম্বা বলতে 10 ফুটের মতো আনুমানিক উচ্চতা হবে, এরকম 7-8 জন লোক তারা লাইন ধরে হেঁটে যাচ্ছে। সামনে একজন আর পেছনে এরকম আরও 6 জনের মতো। সামনে যিনি হাঁটছেন তার হাতে হারিকেনের মতো একটা কিছু আছে, ঠিক হারিকেন না কিন্তু ওই রকম টাইপের লণ্ঠন জাতীয় কিছু একটা আছে, হেঁটে যাচ্ছে। চেহারাটা বোঝা যাচ্ছে না, মাথায় ঘোমটার মতো দেয়া। তো ওই সময় হয়েছে কি, উনি কিন্তু মোবাইল ফোন চালাতে পারছিলেন না, কেননা ওনার ফোনের এমবি শেষ হয়ে গিয়েছিল, যার কারণে ফোনটা উনি অফ রেখেছিলেন। অফ রাখা বলতে উনি ওই ইউটিউব বা ফেসবুক এটা চালাতে পারছিলেন না। এর মধ্যে কি হয়েছে, হঠাৎ করে ওনার ফোনে একটা কল চলে আসে, রিংটোন বেজে ওঠে। ওনাদের আর একজন ব্যক্তি তাকে ফোন করেছে কোনো একটা জরুরি বিষয় বলার জন্য। যেই না রিংটোন বেজে উঠেছে আর সাথে সাথে ওই যে লাইনে থাকা সামনের যে ব্যক্তি, এই ব্যক্তিটা ওখান থেকে ঘুরে তাকিয়েছে একদম ওয়াচ টাওয়ারের মাথার দিকে, যেখানে এই শাহিন ভাই বসে আছেন। যেই না তাকিয়েছে, শাহিন ভাই মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন যেই জিনিসটার মাথা এতক্ষণ স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল, মানে স্বাভাবিক মাথা, যদিও চেহারা দেখা যাচ্ছিল না, মনে হচ্ছে এনার মাথাটা অনেক বড়, মানে বডির থেকে অনেক বড় মাথা, চোখ দুটো অনেক বড় বড়, খুব রাগান্বিতভাবে ওনার দিকে তাকিয়েছে। হঠাৎ করে তাদের মাথা এতটা বড় হয়ে গেছে, তাদের বলতে ওই প্রথমজন যিনি, এত বড় হয়ে গেছে, তার দিকে এমনভাবে তাকিয়েছে, উনি মারাত্মক ভয় পেয়েছেন। ওইখানেই প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছেন, তবে উনি অজ্ঞান হননি। ওনার চিৎকারে ওই ওয়াচ টাওয়ারের অন্যান্য জায়গায় থাকা ব্যক্তিরা যারা ডিউটি করছিলেন তারাও তো চমকে ওঠেন, কী ব্যাপারে এত জোরে চিৎকার দিল কেন। তারা দূর থেকে বলছে এই কী হয়েছে কী হয়েছে। এদিকে হয় কি, উনি কিন্তু অজ্ঞান হন নাই, তবে উনি একটা এমন সিচুয়েশনে পড়ে গেছেন যে ওনার মাথা ঘুরছে, মনে হচ্ছে এখনই উনি পড়ে যাবেন। আর ওই ওয়াচ টাওয়ার থেকে যদি উনি পড়ে যান তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তবে আল্লাহর রহমতে উনি পড়েন নাই, আবার অজ্ঞানও হন নাই, তবে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন, সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। এদিকে অন্যান্য জায়গায় থাকা ব্যক্তিরা যখন কোনো রিপ্লাই পাচ্ছিলেন না, উনি কোনো কথা বলছেন না, তখন নিচে থাকা কয়েকজন তারা বুঝতে পারেন যে উপরে একটা সমস্যা হয়েছে। ওনাদের কয়েকজন তো নিচে ছিলেন, অন্যান্য ওয়াচ টাওয়ার থেকে বলা হয়েছে ওই ওয়াচ টাওয়ারে ওই যে শাহিন আছে, ওর সাথে মনে হয় কোনো সমস্যা হয়েছে। তো এর মধ্যে নিচ থেকে একজন উপরে ওঠেন, দেখা গেল যে উনি অজ্ঞান হন নাই, একটু পানির ছিটা দেন, কারণ ওখানে কিন্তু খাওয়ার জন্য পানি নিয়ে উঠেছিলেন উনি, ওই পানি থেকে পানির ছিটাটা মুখে দেওয়া হয়। এরপর উনি একটু স্বাভাবিক হন। তারপর যিনি এসেছেন উনি বলেন যে ঠিক আছে, তুমি কি এখন নিচে নামতে পারবে, সেই শক্তি আছে? উনি বলেন হ্যাঁ ঠিক আছে, নিচে নামতে পারবেন উনি। আর ওয়াচ টাওয়ারটা যে খুব বেশি উঁচু তাও না, তারপরও আরও কয়েকজন ওখানে এসেছিলেন যাতে করে সাবধানে উনি নিচে নামতে পারেন। উনি নিচে নেমে আসেন, এরপর ওই রাতের মতো ওনাকে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়। এরপর উনি ওখানে যিনি ইনচার্জ ছিলেন, অর্থাৎ সিকিউরিটি ইনচার্জ, মানে ওনাদের যিনি টিম লিডার আর কি, তার কাছে এই শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা খুলে বলেন। ওনারা বলেন যে ওনাদের কারোর সাথেই কিন্তু কোনো ঘটনা ঘটেনি, বিশেষ করে ওই ওয়াচ টাওয়ারে কিন্তু আরও কয়েকজন ডিউটি করেছে বিভিন্ন সময়, প্রতিদিন তো ডিউটি করতেই হয়, তাদের কারোর সাথে কোনো ঘটনা ঘটেনি। যেহেতু ওনার সাথে এটা ঘটছে, বেশ কয়েকবার হয়েছে, এটা উনি দেখলেন, তখন ওনাকে আর ওই ওয়াচ টাওয়ারে ডিউটি দেওয়া হয়নি। 3 মাসের মতো ওনারা ওখানে ছিলেন। তো এর ভিতরে অন্যান্য যারা ওয়াচ টাওয়ারে ডিউটি করেছেন তাদের মধ্যে একজন বলেছিলেন যে উনি একটা গরম বাতাসের মতো অনুভূতি পেয়েছিলেন, এছাড়া অন্য কোনো ধরনের অনুভূতি উনি পাননি।
3 মাস পরের যে ঘটনাটা সেটা হচ্ছে ওই ফ্যাক্টরিটা ওপেন হয়ে যায়। পরবর্তীতে ওনাদের যেই সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে দিয়েই সিকিউরিটি কাজটা ওনারা চালিয়ে নেন এবং চুক্তি মোতাবেক ওনাদেরকে বেতন ভাতা পরিশোধ করে কোম্পানিতে আবার ন্যস্ত করা হয়, যে কোম্পানির সাথে চুক্তি করে ওনাদেরকে নিয়ে আসা হয়েছিল। তো এখনও উনি আর একটা জায়গায় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। আর যখন রাতের বেলা উনি অবসরে থাকেন, অবসর বলতে দেখা যাচ্ছে যে ওরকম হাঁটাহাঁটি করা লাগছে না, এক জায়গায় বসে থাকা লাগছে, যখন নাইট ডিউটি পরে আর কি, তখন আপনার ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনতে থাকেন। দিনের বেলাতে উনি শোনেন, তবে দিনের বেলাতে সুযোগ কম থাকে, কারণ দিনের বেলা দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক শব্দ, তারপর অনেকের সাথে কথা বলতে হয়, অনেকে এসে অনেক ধরনের প্রশ্ন করেন, যার কারণে ওভাবে শোনা হয় না বলে জানিয়েছেন। তবে রাতের বেলা ডিউটি পড়লেই উনি আপনার ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন। ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। এপিসোডগুলোর ঘটনা কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেল ঢুকে যেতে পারবেন, সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।